আরেকটা বিষয় হলো আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে মনে হয় কথা হয়ে গেছে, জাহিন মিস বলেছে মনে হয়। যেটা হয়েছে যে আপনাদের এবার অ্যাটেন্ডেন্সে 10% মার্কস রাখা হচ্ছে, এটা গতবার ছিল না, গত কোনো সেমিস্টারেই ছিল না। সো যেটা সহজ যেটা বিষয়, 26টা যদি ক্লাস হয় সম্ভবত স্যার, মানে আমরা যেটা হিসাব করলাম যে 26টার মতো যদি ক্লাস হয়ে থাকে, তো সেখান থেকে আমরা 20টা ক্লাস যদি কেউ কোনো স্টুডেন্ট মিনিমাম 20টা যদি অ্যাটেন্ড করে তাহলে সে ফুল ফুল মার্কস পাবে, অর্থাৎ অ্যাটেন্ডেন্সে ফুল মার্কস পাবে। 26টার ভিতরে 20টা করলেই ফুল মার্কস পাবে। আর একটা হলো 10% অ্যাটেন্ডেন্স, তো 10% হচ্ছে অ্যাসাইনমেন্টে, 10% কুইজে, মিডে হচ্ছে 20%, ফাইনালে 30%, আর ল্যাবে 20%। আমি ল্যাবও নিচ্ছি 3টা সেকশন। ল্যাব শুরু হবে হচ্ছে পরের উইক থেকে, সামনের উইক থেকে ল্যাবের বিষয়ে বলে দেওয়া হবে। তো অ্যাসাইনমেন্ট আর কুইজ নিয়ে যে বিষয়টা বলা, একটু আরেকবার বলা দরকার, সেটা হচ্ছে আপনাদের টোটাল 6টা কুইজ আর 6টা অ্যাসাইনমেন্ট থাকবে। তো এর মধ্যে 4টা অ্যাসাইনমেন্ট এবং 4টা কুইজকে অ্যাকচুয়ালি রেগুলার কুইজ, বা 4টা কুইজকে আপনি রেগুলার বলেন, 2টাকে মেকআপ বলতে পারেন, মানে 2টা মেকআপ কুইজ থাকে। তো কেউ যদি ইচ্ছা করেন, তো টোটাল 6টাই কুইজে অ্যান্সার করবেন, মানে পরীক্ষা দেবেন, কুইজে অ্যাটেন্ড করবেন, ইটস ফাইন। তাহলে যেটা হবে 6টা থেকে বেস্ট 4 কাউন্ট হবে। অ্যাসাইনমেন্টে তো সেম, 6টার ভিতরে বেস্ট 4 কাউন্ট হবে যদি আপনি মেকআপ সহ সব কিছু যদি অ্যাটেন্ড করেন, মানে অ্যাটেন্ড করেন, তাহলে 6টা থেকে 4টা কাউন্ট হয়ে যাবে। আর ল্যাবের যে বিষয়টা, ল্যাবের ওখানে আপনাদের ল্যাবের অ্যাসাইনমেন্টও আলাদা থাকে, বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট থাকে, এবং ওখানে ভাইবা থাকে। থিওরিতে ভাইবা নাই, ল্যাবের পার্টে ল্যাবের পার্টে ভাইবা আছে 10 মার্কসের। হ্যাঁ, এটাই মূলত বলার ছিল। হ্যাঁ, আপনাদের এমনিতে এই কোর্স নিয়ে কোনো প্রশ্ন আছে, মানে মার্কস ডিস্ট্রিবিউশন, ইভালুয়েশন কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে? আচ্ছা, তো ল্যাবে কি 10 মার্ক ল্যাবের 20, তো অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্টে 10, আর 10 হচ্ছে ভাইভাতে থাকে। জি স্যার, জি ধন্যবাদ। হ্যাঁ, ওখানেও ওই বেস্ট, যদি ওখানে 4টা অ্যাসাইনমেন্ট হয়ে থাকে বা 5টা অ্যাসাইনমেন্ট হয়, ওখানে বেস্ট N-1 কাউন্ট হয়, মানে একটা বাদ যায় যতদূর মনে আছে। হ্যাঁ, ওরকম 5টার ভিতরে 4টা হয়তো কাউন্ট হবে, এটা জানাই দিবে। স্যার এটা কি পাইথনেই না? হ্যাঁ, এটা পাইথনে হয়, রাইট। এই অ্যাসাইনমেন্ট গুলো পাইথনে হবে, রাইট। আচ্ছা, কুইজ আর অ্যাসাইনমেন্টের একটা ব্যাপার আছে, এগুলো টাইম দেওয়া থাকে। তো তো ডেট আপনারা দেখবেন, কুইজের ডেট তো পাবেনই, নেক্সট কুইজ যেটা আছে সম্ভবত একটা সপ্তাহ পরে পড়বে এই কুইজটা। 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহ ক্লাস হওয়ার পর এই কুইজটা আসবে। তো কুইজের বিষয়টা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেট, মানে আপনার যে টাইমটা দেওয়া থাকে, যে টাইমটা 1 মিনিট পরেও যদি আপনি পার হয়ে যায়, আপনি আর সাবমিট করতে পারবেন না। এটা এটা একটা প্রবলেম। তো সাবমিশনটা এখানে খুবই সেনসিটিভ, মানে আপনাকে টাইম অনুযায়ী সাবমিটটা করে ফেলতে হবে, অ্যাসাইনমেন্টও তাই। এই জন্য একটু আগে আগে সময় রেখেই আসলে এই সাবমিশন গুলো করার ট্রাই করবেন। আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট যে সাবমিট ওই টাইমের মধ্যে না করতে পারেন, আলাদাভাবে কিন্তু ওইটা ওই সাবমিশনটা নেওয়া হয় না। সো কুইজের স্যার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টে কতদিন টাইম থাকে? অ্যাসাইনমেন্টে, এবার তো এর আগের বার, এর আগের সেমিস্টার তো অনেকগুলো অ্যাসাইনমেন্ট ছিল, এবার তো কম। তো মনে হয় কোনো বেশি ম্যাক্সিমাম অ্যাসাইনমেন্টই মনে হয় 2 সপ্তাহ, 10 দিন এরকম সময় থাকবে, মানে 7 দিনের উপরেই থাকবে এবার সময়। কারণ হলো আপনাদের 10টা মডিউলে অ্যাসাইনমেন্ট থাকছে 6টা, সো আই হোপ যে হ্যাঁ 7 দিনের বেশি সময় পাবেন এক একটা অ্যাসাইনমেন্টে। স্যার আগের সেমিস্টার তুলনায় বড় হবে অ্যাসাইনমেন্ট গুলো তাহলে? আহ বড় বলতে, না বড় ওরকম নাও হতে পারে, হয়তো 2টা প্রবলেম থাকতে পারে, হ্যাঁ একটু একটু হয়তো বড় হতে হতে পারে। মার্কস তো 10, সো বড় ওরকম বড় হওয়ার ইয়েটা কম। আর কুইজে স্যার হচ্ছে কুইজ 10 কি মার্কস থাকে। হ্যাঁ বলেন। কুইজ কি মেইনলি বাক্স ইনপুট আর হ্যাঁ, বাক্স হচ্ছে ইনপুট, পিডিএফ? রাইট। হুম, বাক্স ইনপুট। কুইজ বাক্সে নেয় হয়, ওইটা হলো মানে হচ্ছে এমসিকিউ, নর্মাল এমসিকিউ, ওখানে 10টা থাকে। আর হ্যাঁ, পিডিএফ সাবমিশনারি থাকবে না? পিডিএফ সাবমিশন হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য। তাহলে আপনি কোনটার কথা বলছেন, কিসের কিসের পিডিএফ, কুইজের পিডিএফ? না, কুইজের কুইজে জন্য কোনো জি পিডিএফ স্যার। নেই।
কুইজে কোনো পিডিএফ নেই। পিডিএফ ওগুলো ছিল মিড টার্ম আর হলো ফাইনালের জন্য থাকে। তো ওটা নিয়ে তো এখনো ডিসিশন হয়নি, মিড টার্ম ফাইনাল কিভাবে হবে ওগুলো তো পরের কথা। এমনিতে আপাতত কুইজ আর অ্যাসাইনমেন্ট এভাবেই হবে। অ্যাসাইনমেন্টের জন্য বাক্সেই পাবেন অ্যাসাইনমেন্ট, মানে ফর্ম থাকে, গুগল ফর্মে সাবমিট করা লাগে, পিডিএফ আপলোড করতে হয়। আর কুইজটা হয় হচ্ছে বাক্স ইনপুট, গুগল ফর্ম ইনপুট না। তো ওখানে আপনার শুধু টাইমটা একটু মানে একটু খেয়াল করবেন, তাহলেই হবে। 2-3 মিনিট মানে 5 মিনিট হাতে রেখে একটু সময় দিয়ে দেওয়া হয় এক্সট্রা করে, তাও অনেক সময় মনে থাকে না, কুইজ অ্যান্সার করতে করতে মাথায় থাকে না যে এক্সট্রা 5 মিনিটের কথা মাথা থাকে না। দেখা যায় যে ওইটাই রেগুলার টাইমের ভিতরে ঢুকে যায়, আপনি লাস্ট একদম শেষ মিনিটে যে সাবমিট করতে চায়, যেটা হয় যে অনেক সময় নেট ইস্যু হয়ে গেল, তখন আর সাবমিট করতে পারলেন না। সেজন্য আগেই 2-3 মিনিট 5 মিনিট আগে থেকেই সাবমিট করার মেন্টালিটি তৈরি করবেন। আর অ্যাসাইনমেন্ট তো একদম শেষে করবেনই না, মিনিমাম 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে সাবমিট করবেন, ওইটা তো অনেক সময় থাকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিই, চলেন। আম, আচ্ছা, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের সাথে সাথে আরেকটা জিনিস একটু খেয়াল করব, সেটা হচ্ছে আপনাদের জি স্যুট মেইল ইউজার নেম আর হলো ইউসিসির যে মেইলটা আছে, এটা আমি অলরেডি ম্যাপ করে ফেলছি। তো কারো যদি এখানে মিসিং থাকে আমি এটা বলবো, বা কোনো যদি ম্যাপ করতে যদি আমার সমস্যা হয়ে থাকে এটা একটু বলবো, আপনারা রেসপন্স করেন। যদি কারো প্রবলেম মনে হয় আমার যে এইটাতে প্রবলেম মনে হচ্ছে, তাহলে তাহলে আচ্ছা, রাসেল রাসেল মাহমুদ মাহিন আছেন? আচ্ছা, একটু হুম। আচ্ছা, কে এম তাহজিম জামান। Yes, sir. Present, sir. ওকে, আচ্ছা শুনেন, আমি প্রথম দিন নাম বলছি তো, আপনাদের নামের আমি উচ্চারণটা ভুল হতে পারে, আমাকে একটু বলে দেবেন যে আমি ভুল করছি, মানে একটু ঠিক করে দেবেন, তাহলেই হবে। ঠিক Okay, আছে, sir. Sure. হ্যাঁ হ্যাঁ। তাজকির তাহের। প্রেজেন্ট স্যার। ওকে, আপনার, আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ তৌহিদুল ইসলাম। Yes, sir. Present. ওকে, মোহাম্মদ আবরার ফায়াজ খান। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ রিয়াদ হাসান খান। রিয়াদ রাইদ। রিয়াদ রিয়াদ হাসান খান। আচ্ছা, মেনহাজ মিশাল মিসাল। প্রেজেন্ট স্যার। স্যার মেহনাজ মিশাল হবে। ও, আমি ভুল পড়তেছি, আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, রূপন্তী আলম। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, জাকি জাওয়াত মাহমুদ। প্রেজেন্ট স্যার। অর্ণব দেব। প্রেজেন্ট স্যার। হ্যাঁ শুনছি, অর্ণব দেব। Yes, sir. Present, sir. সামিয়া আরাফ নেহা, আফাফ, সরি, সামিহা জি আফাফ নেহা। প্রেজেন্ট স্যার। তাসনিম মোবারক। খালেদ প্রেজেন্ট স্যার। ওকে, খালেদ মোশাহেদ হোসাইন। প্রেজেন্ট স্যার। মুশাহেদ না, মুসাহেদ, ইয়েস স্যার। মুশাহেদ। ইয়েস। আচ্ছা, শাহরিন শফিক সিমরান। প্রেজেন্ট স্যার। আমি ভুল বলছি না, আচ্ছা হ্যাঁ, শাহরিন শফিক সিমরান, হ্যাঁ। আচ্ছা, তারপরে হ্যাঁ, তীর উম, আচ্ছা, দিব্য। স্যার তীর্থঙ্কর সাহা। তীর- Yes, sir. Present. আপনার নামটা বলেন তো একবার। তীর্থঙ্কর সাহা। দিব্য। তীর্থঙ্কর না, Yes, sir. তীর্থঙ্কর, ঠিক আছে, ওকে। শাহাদাত হোসাইন। শাহাদাত হোসাইন। মোসাম্মদ ইলমা ফেরদৌস ঐশী। প্রেজেন্ট স্যার। তাসমিয়া রহমান মিতু। প্রেজেন্ট স্যার। সিয়াম সাদমান আজাদ। আবির চৌধুরী। Present, sir. কাজী মাহরুফুল ইসলাম। প্রেজেন্ট স্যার। শাহবাব আব্দুল্লাহ। Present, sir. Sir, Shabab Abdullah. হ্যাঁ হ্যাঁ, শাহবাব আব্দুল্লাহ, হ্যাঁ। আচ্ছা, সরি, মোহাম্মদ আসাদুজ্জামান হৃদয়। প্রেজেন্ট স্যার। এস এ এম মাহবুব সিদ্দিকী সিদ্দিকী। প্রেজেন্ট স্যার। এএসএম স্যার। এস এম, হ্যাঁ। আচ্ছা, সামিরা দিলশাদ সালসাবিল। আচ্ছা, মোহাম্মদ আব্দুল্লাহ আল সাদিক। Present, sir.
আচ্ছা, উম সাবিস সাবিস্তা ইফরাজ কি? প্রেজেন্ট স্যার। সাবিস্তা ইফরাজ। সাবিস্তা ইফরাজ, ওকে। জান্নাতুল ফেরদৌসি ফেরদৌসি প্রেজেন্ট স্যার। ফেরদৌসি ফেরদৌসি। আচ্ছা, আকিব রাশেদ। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আমার নামেও একজন আছেন। আচ্ছা, আকিব, ওকে। আচ্ছা, এরপরে মাসফিয়া জামান তোয়া। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আপনার ইউজার নেম বাক্স ইউজার নেম, ঠিক আছে? বাক্স ইউজার নেম আসলে কি? মাসফিয়া জামান তোয়া নাকি জিমেল, এরকম দুইটা কেন দেখাচ্ছে আমাকে? স্যার আমার হচ্ছে একটু প্রবলেম হয়েছিল, মানে আমার বাক্সের জিমেল মানে যে ইয়া থেকে খোলা ছিল, ওইটা আমার পার্সোনাল ইমেল আইডি থেকে হ্যাঁ। খোলা ছিল, সেজন্য স্যার একটু প্রবলেম হচ্ছিল। পরে স্যার আমি অনেক ট্রাই করেছি মানে জি স্যুটটা দিয়ে ওপেন করার, কিন্তু স্যার ওখানে বারবার দেখাচ্ছিল যে ওই আইডিটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, কিন্তু স্যার আমার পার্সোনালটা দিয়ে আমি হচ্ছে ওপেন করি, এটা মানে একটু প্রবলেম আছে ওই জন্য। ও আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, দেখবো নি। আমার কাছে তো সব কিছুই আছে, এখানে কমা দিয়ে লেখা আছে, দুইটা ইউজার নাম দেওয়া আছে আপনার, তো আচ্ছা, সমস্যা নেই। আমি যখন বাক্সের থেকে যখন ইনপুট নিব, তখন এটা আসলে বোঝা যাবে, আপনাকে জানাবো যদি কোনো প্রবলেম। আমার মনে হয় না প্রবলেম হবে, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ শফিউল আলম। প্রেজেন্ট স্যার। এম এম এ আহাদ শিকদার। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ ফাহমিদুর রহমান। প্রেজেন্ট স্যার। আচ্ছা, মোহাম্মদ শাফকাত হাসান। শাফকাত, আচ্ছা। আচ্ছা, আমি যারা মানে অ্যাবসেন্ট তাদের নাম আরেকবার বলতেছি: রাসেল মাহমুদ মাহিন, মোহাম্মদ রিয়াদ হাসান খান, শাহাদাত হোসাইন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি শাহাদাত হোসেন, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওকে, দ্যাটস ওয়াই আমি বলতে পারিনি। বুঝতে পারছি, ওকে। সিয়াম সাদমান থ্যাংক ইউ স্যার। আজাদ, আর হলো মোহাম্মদ শাফকাত হাসান। ঠিক আছে, এই কয়জন জাস্ট আমি পেলাম না। আচ্ছা, অর্ণব দেব একজন আছেন না? অর্ণব দেব, আপনি আছেন না অর্ণব? ইয়েস স্যার। হ্যাঁ, আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনার ইউজার নেমটা এটা কি করছেন বলেন তো? এখানে একটা কাহিনী করছেন আপনি, অবশ্যই কি করছেন বলেন? অর্ণব ARNOB। হ্যাঁ, কিন্তু এরকম ফাঁকা ফাঁকা গ্যাপ দিয়ে অন্য কোনো টেক্সট ফন্ট বা স্পেশাল ক্যারেক্টার ইউজ আমার করছেন? স্যার, জি স্যার, একটু এটা আমার মোবাইলে মানে ডিফল্ট ছিল তো, এর জন্য আর কি আচ্ছা, ওইটা হয়ে গিয়েছে। স্পেশাল ফরম্যাট ইউজ না করাটাই ভালো ছিল। আচ্ছা, সমস্যা নেই, এটা না, সমস্যা হবে না হয়তো, দেখা যাক। ঠিক আছে। ওকে স্যার। ওকে, স্ক্রিন দেখতে পান? দেখেন তো, স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, আমার হাতের লেখা খুব একটা ভালো না, তারপরও লেখা যদি না বোঝেন তাহলে একটু বলবেন জাস্ট। আচ্ছা, নিউমেরিক্যাল অ্যানালিসিস আপনাদের কোর্স, যে এই কোর্সের মেইন ব্যাপারটা হচ্ছে আমরা অনেক ধরনের অ্যালগরিদম শিখে থাকি। এই কোর্সে কেন আসলে দরকার? সামনের দিকে আমরা যখন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা সায়েন্সের দিকে যাব, ওই দিকে যাওয়ার আগে প্রিরিকুইজিট হিসেবে এই কোর্সটা লাগে, মানে হচ্ছে এই নলেজগুলো আসলে দরকার হয়, অ্যালগরিদমের এই নলেজগুলো দরকার হয়। আর একটা জিনিস দেখবেন এই এই কোর্সে, সেটা হচ্ছে পুরো কোর্স জুড়েই দেখবেন যে হচ্ছে যে কম্পিউটারের যে রিসোর্স, এই রিসোর্সের যে লিমিটেশন, এই লিমিটেশনের কারণেই আসলে কম্পিউটার আসলে কিভাবে প্রবলেম সলভ করে, আমাদের রিয়েল লাইফের প্রবলেম সলভ করে, বা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেভাবে দেখে, বা কোনো একটা নাম্বারকে যেভাবে দেখে, এই বিষয়গুলোই আসলে আমরা এই কোর্সে দেখে থাকি। এবং তার যে রিসোর্সের যে লিমিটেশন, এটাকে ওভারকাম করার জন্য বা এই লিমিটেশনের জন্য কি কি সমস্যা হয়, এই বিষয়গুলো এই কোর্সে অনেক বেশি বার আসতে থাকবে। অনেক বেশি এই জিনিসগুলোই আসলে বারবার আসতে থাকবে। অনেকগুলো অ্যালগরিদম থাকে, শিখতে হয়। মূলত ম্যাথমেটিক্সে
ম্যাথসেই বেশি, এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমই বেশি সবকিছুই। তারপরে মানে কনসেপচুয়ালি ভালো একটা কোর্স, মজার আছে, জিনিসগুলো বুঝতে পারলে তো ভালোই। হ্যাঁ, প্র্যাকটিস লাগে কিছু, প্র্যাকটিস না থাকলে আবার পরীক্ষার খাতায় মানে ম্যাথস তো ওভাবে মানে সময়ের ভিতরে করাটা একটু টাফ হয়ে যায়, দেখা যায় যে সময়টা অনুযায়ী ম্যাথটা অনেক ইয়ে হয়ে যায়। হ্যাঁ বলেন, কিছু বলবেন? প্র্যাকটিস শিট দেওয়া হয়? প্র্যাকটিস শিট বলতে বই দেওয়া হয়, বইয়ের যে লিংক আছে বইয়ের ভিতরে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। তাছাড়াও আপনাদের মনে হয় স্টাডি ম্যাটেরিয়ালও কিছু জিনিস অ্যাড করা হয়। ভিডিও আছে না আপনাদের, ভিডিও বাক্সের ভিডিও, জি স্যার। হ্যাঁ ওইখানে আবার প্র্যাকটিস প্রবলেম কিছু সলভ করে দেওয়া আছে, অলরেডি দেওয়া থাকে, মানে ভিডিওতেও প্র্যাকটিস প্রবলেম দেখানো হয়। আচ্ছা স্যার। এক্সট্রা দরকার হলে পরীক্ষার আগে অনেক সময়, মিড টার্মের আগে আর ফাইনালের আগে আমরা প্রোভাইড করি, অনেক সময় প্র্যাকটিস শিট প্রোভাইড করার ট্রাই করি। হ্যাঁ এটা অবশ্য করা যাবে, প্র্যাকটিস প্রবলেম প্রোভাইড করা যাবে, ওটা হচ্ছে একবারে মিড টার্মের আগে। আর আরেকটা জিনিস, মিডের আগে যেটুকু থাকে ওইটা কিন্তু নর্মালি মিড পর্যন্তই হয়, মিডের পরেরটুকু বাকিটুকু ফাইনালে থাকে, বাট অনেক সময় চেঞ্জ হইতে পারে, দু একটা মডিউলও চেঞ্জ হয়ে যায়, এটা জানানো হবে। এই বিষয়গুলো এখনো তো অনেক দিন আছে, তো এই বিষয়গুলো এখনো কনফার্ম না। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমরা মূলত যে প্রবলেমগুলো সলভ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম যে প্রবলেমগুলো সলভ করব, এটা প্রবলেমগুলোর উপর বেস করে, মানে প্রবলেমের সলিউশনের অ্যাপ্রোচের উপর বেস করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট মেথড, আরেকটাকে বলা হয় হচ্ছে ইটারেটিভ মেথড। তো ডিরেক্ট মেথডটা আসলে কি? ডিরেক্ট মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে, মনে করেন যে একটা কমন একটা প্রবলেম, মনে করেন যে আপনাকে দুইটা ইকুয়েশন দেওয়া হলো, একদম সিম্পল, x প্লাস টয়েস ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 2x মাইনাস পাই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 1। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে আপনি কি x আর y এর ভ্যালু বের করতে পারবেন? কি বলেন? Yes. দুইটা ইকুয়েশন থেকে x আর y এর ভ্যালু বের করা যায়, তাই না? কিভাবে করবেন? জি স্যার। এক নাম্বারটাকে সাবস্টিটিউশন সাবস্টিটিউশন ওয়েটা আছে। হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে তারপরে হচ্ছে 2 থেকে বিয়োগ দিতে পারি, মানে হচ্ছে এক নাম্বারটাকে 2 দিয়ে গুণ করা মানে কি 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0, আর নিচে হচ্ছে এটাকে মাইনাস প্লাস 5y ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ এই দুটো যদি আমি কাটাকাটি করি তাহলে মানে ওয়াই এর ভ্যালু এখানে পেয়ে যাবেন, ওয়াই এর ভ্যালু পেলে ওটা আমি প্লাগ করবো হচ্ছে এক্স এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে ওয়াই আর এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটা ফাইনাইট সংখ্যক আননোন নাম্বার আছে। ফাইনাইট মানে কি? অর্থাৎ আপনি দেখতেছেন এখানে কয়টা আননোন নাম্বার আছে, কয়টা আননোন ভেরিয়েবল? দুইটা না? এবং ফাইনাইট সংখ্যক ইকুয়েশন আছে। অর্থাৎ আপনি একটা ডিরেক্টলি আপনি দুইটা মানে ইকুয়েশন ইউজ করে এক্স আর ওয়াই এর ভ্যালু এখানে বের করতে পারবেন। এরকম এই মেথডগুলো যেগুলো হচ্ছে ফাইনাইট ইকুয়েশন থাকে, ধরেন যে অপারেশন ফাইনাইট সংখ্যক অপারেশন হয়, এখানে অপারেশনগুলো তো একদম একদম মানে চোখের সামনে দেখা যাচ্ছে যে এক নাম্বারটাকে 2 দিয়ে গুণ করে 2 থেকে বিয়োগ দিলাম। তো এই জিনিসটা একটা কি বলে স্পেসিফিক কিছু অপারেশনের মাধ্যমে কিন্তু আপনি এইটা সলভ করলেন। এই মেথডটা, এই যে ফাইনাইট যে শব্দটা বলতেছি বারবার, ফাইনাইট সেট অফ অপারেশনের মাধ্যমে আপনি একটা প্রবলেমকে সলভ করলেন, এক্স ওয়াই এর ভ্যালু বের করলেন। এটাই হচ্ছে ডিরেক্ট মেথডের, মানে এটাই হচ্ছে ডিরেক্ট মেথডের মাধ্যমে একটা প্রবলেম সলভ করা। ইটারেটিভ মেথডে যে প্রবলেমগুলো, ওই প্রবলেমগুলো এরকম ফাইনাইট সেট অফ অপারেশনস দিয়ে আপনি আসলে সলভ করতে পারবেন না, ওখানে একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি একটু দেখেন কিরকম আছে। আমরা যদি দেখি ইটারেটিভ মেথডের একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে মনে করেন sin x। আচ্ছা,
সাইন এক্স এর ভ্যালু, মনে করেন সাইন 1.2, এটার ভ্যালু আপনাকে বের করতে হবে। ক্যালকুলেটরে দিয়ে তো আপনি বের করতেই পারেন, বাট মুখে মুখে যদি সাইন 1.2 এর ভ্যালু বের করতে চান, এটা আপনি এমনি নর্মালি কিভাবে করবেন? কারো কি আইডিয়া আছে? কেউ কি জানেন এটা কিভাবে করতে হয়? ধরেন যে সাইন 1.2, আপনার কাছে ক্যালকুলেটর নাই, আপনি কিভাবে করবেন জানেন কি কেউ? আচ্ছা, নো স্যার। টেইলর সিরিজ বা ম্যাকলরিন এক্সপেনশন, এটার নাম শুনছেন আপনাদের? ইয়েস স্যার। ওয়ান ম্যাথ কততে যেন ছিল? 215 স্যার। হ্যাঁ 215 স্যার। হ্যাঁ হ্যাঁ হতে পারে। আচ্ছা, ওইখানে এই যে টেইলর এক্সপেনশন বা ম্যাকলরিন এক্সপেনশন যেটা, ওইটার মাধ্যমে কিন্তু আমরা এই সাইন এক্স এর ভ্যালু, মানে এটা তো সাইন 1.2 মানে সাইন এক্স এর জন্য আমাদের কিন্তু একটা প্রিডিফাইন্ড একটা এরকম ধারা আছে। ওই ধারাটা যদি ইউজ করি তাহলে আমরা এইটা সলিউশন বের করতে পারবো। তবে এটা ইটারেটিভ কেন সেটা আমি আসতেছি, ইটারেটিভ কেন এটা বলবো। দেখেন, ওকে, সাইন এক্স, তো সাইন এক্স কে যদি এক্সপ্যান্ড করি টেইলর সিরিজ মাধ্যমে, তাহলে আসা হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আপনারা একটু রিকল করলেই মনে পড়বে এটা জিনিসটা, মানে একটু চিন্তা করলে হয়তো মাথায় চলে আসবে। তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, এরকম প্লাস মাইনাস করে আসতে থাকে জিনিসটা। তো সাইন 1.2 মানে কি, এক্স এর বদলে 1.2 বসাতে হবে, তাহলে 1.2 মাইনাস 1.2 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1.2, এটা হলো 5 ফ্যাক্টোরিয়াল, এরকম। তারপরে কিন্তু শেষ না, এটা কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে? এই জিনিসটা একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু এরপরে আরো আছে, আরো অনেক টার্মস থাকতে পারে। টার্ম কাকে বলতেছি? এই যে প্রত্যেকটা, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা 1 নাম্বার টার্ম, এটা 2 নাম্বার টার্ম, টার্ম TERM টার্ম, এটা হলো 3 নাম্বার টার্ম, এটা হলো 4 নাম্বার টার্ম। এরকম সাইন এক্স কে যদি আপনি এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করলে এরকম টার্ম কতগুলো আসতে পারে আপনার কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবেন কতগুলো টার্ম হতে পারে এরকম? n টাইমস। কি টাইমস? n এন? এন মানে কি? n হ্যাঁ, এন মানে কি? মানে স্যার ইনফাইনাইট টার্ম। হ্যাঁ, ইনফাইনাইট টার্মস, হ্যাঁ, ইনফাইনাইট সংখ্যক টার্মস এখানে থাকতে পারে, রাইট। অর্থাৎ আমাদের এখানে আমরা, এটা কিন্তু শেষ হবে না, অর্থাৎ চলতেই থাকবে চলতে থাকবে চলতে থাকবে। ভালো কথা। এইখানেই সমস্যাটা চলে আসে, এই যে ইটারেটিভ মেথড না, এটা মানে আমি বারবার একটা একটা করে টার্ম বাড়তেছে, প্রত্যেকটা ইটারেশনে একটা করে টার্ম আমরা অ্যাড করতেছি, মানে আমাদের সূত্র অনুযায়ী একটা করে টার্ম আমরা অ্যাড করতেছি, প্রত্যেকবারে একটা করে টার্ম অ্যাড করতেছি। এখন হচ্ছে 4টা টার্ম, এরপরে 5 নাম্বার ইটারেশনে 5টা, 5th টার্মটা আমরা অ্যাড করতাম, তারপরে 6th, তারপরে 7th টার্ম, এরভাবে বাড়তে থাকতো। এই যে ইটারেটিভলি মানে এইভাবে বাড়তেছে, ইনফাইনাইট সংখ্যক টার্ম, এখানে কিন্তু ফাইনাইট কোনো বিষয় নাই, এখানে ইনফাইনাইট সংখ্যক টার্ম নিয়ে আপনার হিসাবটা হচ্ছে। এইখানে কম্পিউটার আসলে ধরা পড়ে যায়। কিরকম? কম্পিউটারের রিসোর্স তো আসলে লিমিটেড, সে তো আসলে ইনফাইনাইট সংখ্যক টার্মকে সেভ করে আপনাকে একটা রেজাল্ট জেনারেট করে অবশ্যই দিতে পারবে না। সে একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ ফাইনাইট সংখ্যক টার্ম হিসাব করেই আপনাকে সাইন 1.2 এর ভ্যালু কিন্তু বলে দিতে পারবে। এখন কথা হচ্ছে, মনে করেন আপনার কম্পিউটার একটু অনেক আগেকার, মনে করেন 30-40 বছর আগেকার কম্পিউটার, অনেক পুরাতন কম্পিউটার, সেটার আমার রিসোর্স অনেক কম, র্যাম অনেক কম। তো ওখানে আমি যেটা করলাম, ওই কম্পিউটারে এই সাইন এক্স এর ভ্যালু বের করতে দিলাম, এবং ওই কম্পিউটারের রিসোর্স অনুযায়ী সে হাইয়েস্ট 3টা টার্ম পর্যন্ত, তার রিসোর্স ইউজ করে 3টা টার্ম পর্যন্ত ভ্যালু বের করে দিতে পারে সাইন এক্স এর। তাহলে কি হবে আসলে বলেন তো? মানে এই প্রথমটা সে নিতে পারবে, এইটা হিসাব করতে পারবে এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত হিসাব করার পর সে কিন্তু আর এক্সট্রা রিসোর্স তার না থাকার কারণে এই পরের পার্টটুকু, পরের বাকি যে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে ওই হিসাবটা কিন্তু আর করতে পারবে না। তো যেটা হবে, এইটা যখন ভ্যালুটা বের করবে, মনে করেন যে এই থার্ড, মনে করেন ফার্স্ট টার্ম হচ্ছে 1.2, ফার্স্ট টার্ম তো আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে 1.2, ওকে 1.2,
সেকেন্ড টার্ম পর্যন্ত যদি আমরা হিসাব করি, মানে হচ্ছে 1.2 মাইনাস 1.2 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা যদি হিসাব করি তাহলে আমরা পাই 0.912, মানে হচ্ছে সেকেন্ড টার্ম, মানে এইটুকু পার্ট হচ্ছে 0.912। এই 1.2 মাইনাস এটা করতে হবে। যদি থার্ড টার্মকে নিয়ে আসি, থার্ড টার্মের ভ্যালু হচ্ছে 0.93276। অর্থাৎ এভাবে আসলে ইয়ে হতে থাকে, মানে মানে বাড়তে থাকবে। এখন যেটা হচ্ছে, একটা বিষয় যেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা টার্মের জন্য আমরা কিছু ভ্যালু আমরা অ্যাড করতে পারতেছি। ছোট ভ্যালু, অনেক ছোট, আপনি দেখতেছেন যে 1.2 টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল একটা খুব ছোট ভ্যালু। এই ছোট ভ্যালুটা অ্যাড করতেছেন, ভালো কথা। এখন আমাকে কিছু বলতে পারবেন, আমি যদি 3টা টার্ম না নিয়ে কোনোভাবে যদি 4টা টার্ম নিতে পারতাম, তাহলে কি ওই ভ্যালুটা কি মোর অ্যাকুরেট হতো, নাকি মানে এটা কম অ্যাকুরেট হতো আগেরটার চেয়ে? মনে করেন আমি তিনটা টার্ম নিয়ে একটা ভ্যালু ওকে দিলাম, যে সাইন 1.2 এর ভ্যালু হচ্ছে এই 3 টার্ম মিলে যোগ করলে যা হয় সেটাই। এখন আপনি 4টা টার্ম নিয়ে হিসাবটা করলেন, তাহলে আপনার রেজাল্টটা কি বেটার হবে নাকি মানে ওর্স হবে? বেটার হবে। কারণ কি? কারণ আমরা যত বেশি টার্ম মানে বাড়াবো, যত বেশি টার্ম ইনক্রিজ করব, টার্মটা যত ইনক্রিজ করব, এতে আমাদের অ্যাকিউরেসিটা তত বাড়বে, অর্থাৎ তত কাছাকাছি আমরা ভ্যালুটা আমরা যেতে পারবো। এটাই হচ্ছে কম্পিউটার রিসোর্সের, মানে কম্পিউটার এখন রিসোর্স অনেক বেশি, এখনকার দুনিয়া অনেক বেশি আমি জানি। সেই কেসে আমরা সাইন এক্স এর যে ভ্যালুটা পাই অ্যাকুরেটই বলা যায়, বাট আপনি যদি একদম পারফেক্ট রেজাল্ট চান ওটা আপনি পাবেন না, কারণ এটা পসিবল না। এটা ইনফাইনাইট একটা ধারা, এই ধারা কখনো শেষ হবে না। তো এই ধারা যদি না শেষ হয়, ইনফাইনাইট সংখ্যক যদি টার্মস থাকে, কোনো কম্পিউটারের পক্ষে কোনোদিন পসিবল না যে সাইন 1.2 এর এক্সাক্ট ভ্যালু কত এটা বলা। এটা কি বুঝতে পারলেন কি বললাম? জি স্যার। সো ইনফাইনাইট ইটারেটিভ মেথড আসলে ইনফাইনাইট টার্মস নিয়ে আসলে কাজ করে। এই যে আমার রিসোর্সের যে সমস্যাটা, এগুলো নিয়ে আসলে ইটারেটিভ মেথডে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি হবে। তো ঠিক আছে, তাহলে দুইটা মেথড শিখলেন, ডিরেক্ট মেথড আর ইটারেটিভ মেথড। মানে আমরা ডিরেক্ট মেথডে জাস্ট আমরা জানলাম যে এই মেথডগুলো আসলে কিভাবে কাজ করে। এমনিতে তো আমরা এগুলোর এক্সাম্পল প্রত্যেকটা চ্যাপ্টারই হচ্ছে এক একটা এক্সাম্পল, সো ওগুলো আমাদের পরে আসবে। শুধু আইডিয়া নিলাম যে ইটারেটিভ মেথডটা কি, ইনফাইনাইট অপারেশন বা ইনফাইনাইট টার্মে কাজ করে, আর ডিরেক্ট মেথড হচ্ছে ফাইনাইট সংখ্যক অপারেশন নিয়ে তার কাজ হচ্ছে ডিরেক্ট মেথডের। ওকে, এখন আমাদের কাজ হবে হচ্ছে আচ্ছা হ্যাঁ, এখন আমাদের এই যে দুটা জিনিস আমরা পড়লাম, এই দুটা জিনিস থেকে আমাদের কিছু টার্ম শিখতে হবে। এই যে টার্ম দুটা টার্ম শিখবো আমরা, যে দুটা টার্ম সবসময় আমরা সামনের যতগুলো ক্লাস আসবে এই টার্মগুলো আপনারা শুনবেন, অনেক বেশি বেশি শুনবেন। সেটা কি? মনে করেন এই এক্সাম্পলটাই ধরেন যে আমার কাছে সাইন 1.2 এর যে ধারাটা আছে, এটা তো অসীম সংখ্যক ধারা, অসীম সংখ্যক টার্ম এখানে আছে। তো এখানে আমরা কম্পিউটারের রিসোর্সের লিমিটেশনের কারণে প্রথম তিনটা ভ্যালুকে কনসিডার করছিলাম, প্রথম তিনটা টার্মকে কনসিডার করছিলাম। বাকি যেটুকু আমরা বাদ দিলাম, বাকি আমরা যেটুকু এখান থেকে বাদ দিতে হলো আমাদের বাধ্য হয়ে, এই বাদ দেওয়ার ফলে মূল ভ্যালু থেকে সাইন 1.2 এর অরিজিনাল ভ্যালু থেকে বা মোস্ট মানে বেশি ক্লোজ ভ্যালু থেকে আপনি যে ভ্যালুটা জেনারেট করবেন অবশ্যই একটা ইরর হবে। তো আপনি এটা বুঝতেছেন, কারণ আপনি তিনটা টার্ম নিয়ে কাজ করছেন, আপনার ইরর হবে। মেইন ভ্যালু থেকে আপনার ভ্যালু অনেক দূরে থাকবে, মানে দশমিকের পরের পার্টে মানে আপনি অনেক পিছিয়ে যাবেন, মানে ডিস্টেন্স থাকবে, একটা ডিফারেন্স থাকবে। এই যে ডিফারেন্সটা, এই যে বাদ পড়ে গেল যেটুকু পার্ট, এই বাদ পড়ার ফলে যে ইররটা হয় এটাকে বলা হয় ট্রাঙ্কেশন ইরর। ট্রাঙ্কেশন ইরর বুঝতে পারলেন কি? ট্রাঙ্কেশন ইরর কি? স্যার ট্রান্সলেশন এরর কি হচ্ছে? বাদ যাওয়া পার্টটুকু হচ্ছে ট্রান্সলেশন এরর নাকি স্যার? ট্রাঙ্কেশন এরর। হ্যাঁ, ট্রাঙ্কেট করা মানে হচ্ছে কেটে ফেলা, তো ওখান থেকে ট্রাঙ্কেশন এরর আসছে। দেখেন ওটা বাদ যাওয়া পার্ট বলতে এরকম, মনে করেন আমি আপনাকে বোঝাই। মনে করেন মানে
ইমাজিনারি ভ্যালু নিচ্ছি, এক্সাক্ট ভ্যালুটা আমার এখন মাথায় নাই। তো সাইন 1.2 কে 1.2 বা 1.2 এর যে ভ্যালু, এটা মনে করেন যে আপনি যদি অরিজিনাল যদি ভ্যালু চিন্তা করেন বা কম্পিউটারে নর্মালি যে ভ্যালুটা প্রডিউস করে, মনে করেন কম্পিউটারে মানে অনেক রিসোর্স ইউজ করে যে ভ্যালুটা প্রডিউস করে, এটা মনে করেন যে অলমোস্ট পারফেক্ট অ্যান্সার, মনে করেন 0.93461 এইরকম একটা ভ্যালু জেনারেট করে কম্পিউটার। আপনি আপনার আপনার যেটা কম রিসোর্সের কম্পিউটার, সে তো আবার 3টা টার্ম ইউজ করে। আপনার এইটা কিন্তু ভালো কম্পিউটারের কথা বলছি, এখানে কিন্তু অনেকগুলো টার্ম ইউজ করছে, হতে পারে 50টা 100টা টার্ম ইউজ করে এই ভ্যালুটা দিতে পারে, বা আরো বেশি দিতে পারে। তার সকল রিসোর্স ইউজ করে 100টা টার্ম নিতে অনেক ভালো রেজাল্ট আসবে। আপনি মনে করেন যে যেটা করলেন, ওই 100টা টার্ম না নিয়ে এখন থেকে 3টা টার্ম নিলেন, ওই যে 3টা টার্ম যে নিলেন, তাহলে ওখান থেকে 3টা টার্ম নেওয়ার ফলে যেটা হলো, আপনার ভ্যালুটা আসছে 0.930001 এরকম। এখন তাহলে মেইন ভ্যালু থেকে আপনার ভ্যালুটা দেখেন একটা ডিসটেন্স হয়েছে, মানে একটা ডিফারেন্স হয়েছে, ডিফারেন্স হয়েছে না? তাহলে এই যে ডিফারেন্সটা, এই যে 4620.00 বিয়োগ দিলে, এই বিয়োগ দিলে যে ডিফারেন্সটা পাইলাম, এটাই আমার ট্রানজিশন এরর। ইন জেনারেল এটাকে অনেক ভালোভাবে ডিফাইন করা হয়, বাট ইন জেনারেল এমনিতে চিন্তা করেন এটা আমার ট্রানজিশন এরর। অর্থাৎ এই যে এইটুকু পার্ট আমরা একটু আগে এই যে পরের অসীম সংখ্যক যে পার্টটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এই যে এইটুকু পার্ট, এই পার্টটাই হচ্ছে আমার ট্রানজিশন এরর। বুঝতে পারলাম কি সবাই? ইয়েস স্যার। স্যার স্যার ট্রাঙ্কেশন এররটাকে স্যার তাহলে কিভাবে মানে ডিফাইন করা হয়? ডিফাইন করব স্যার? অবশ্যই কারণ অবশ্যই ডিফাইন করব, এখন না। আমি জাস্ট আপনাকে এই ট্রানজিশন এরর এই শব্দটাকে চিনাইলাম, ডিফাইন করা এটা পড়ানোর আজকের কথা না, এটা সিস্টেমে আসবে, অবশ্যই আসবে, এটা সামনে আসবে। জাস্ট কনসেপ্টটা বুঝতে পারছেন ট্রানজিশন এরর কি জিনিস, কিভাবে জি স্যার বুঝতে পারছি। ম্যাথমেটিক্যালি ডিফাইন করা হয়, ওটা 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 পরের কথা, পরে আসবে। স্যার বিভিন্ন তাহলে পিসির জন্য বিভিন্ন রকম মান আসবে হ্যাঁ স্যার, আসবে, রাইট, বিভিন্ন এটা পিসির জন্য। এই জন্য বিভিন্ন পিসির যে কথাটা বললেন, বিভিন্ন পিসির আপনি বলতেন রিসোর্সেস আলাদা, রাইট, কিন্তু IEEE থেকে একটা স্ট্যান্ডার্ড বলে মানে করে দেওয়া হয়েছে যে এইটুকু রিসোর্স একটা একটা আপনি ভ্যালু রাখার জন্য ইউজ করতে পারবেন, বা 64 বিট ইউজ করবেন, এরকম বলে দেওয়া হয়। এটা বলবো, একটু পরে বলবো। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আছে ট্রানজিশন এরর, সেটা পরে আসবে, ওটার জন্য কিছু থিওরেম পড়াতে হবে, তারপরে বলবো। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে খুবই কমন একটা এক্সাম্পল বলি, সেখান থেকে আপনাকে এটা আমি বলতে পারবো। আচ্ছা, পাই এই পাইয়ের যে ভ্যালুটা 3 মনে করেন 14159, এরপরে কত কার মনে আছে এগুলো? 14158 না কত যেন, কারো যদি মনে থাকে, না থাকলে নাই, সমস্যা নেই, মনে থাকার কোনো জরুরি না। পাইয়ের তো আসলে এটা কোনো শেষ আছে বলেন তো? এটা কোনো শেষ আছে? এটা কোনো শেষ নেই, রাইট, এটা কখনো শেষ হবে না। এখন কম্পিউটার, মনে করেন আপনার কম্পিউটার কম রিসোর্স নাই, সে যেটা করতে পারে দশমিকের পরে 2টা ঘর পর্যন্ত সে হিসাব করতে পারে। তাহলে সে আসলে করবেটা কি বলেন তো? সে যেটা করবে, সে পাই মানে বুঝবে হচ্ছে 3.14, বাকি আর কিছু বুঝবে না। অর্থাৎ সে একটা অ্যাপ্রক্সিমেশন করে নিল, অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ মেইন ভ্যালুটা থেকে তার রিসোর্স অনুযায়ী সে একটা অ্যাপ্রক্সিমেশন করলো। অথবা এরকম যদি ভ্যালু হয়ে থাকে, মনে করেন যে একটা একটা নাম্বার আছে 2.5762, এটাকে মনে করেন একটা কম্পিউটার, তার রিসোর্সেস কম, সে দশমিকের পরে 2 ঘর নিতে পারে, সে যেটা করবে 2.58 একটা এরকম করে দিতে পারে, এরকম করে করে নেয়, সে এই দুই ঘর পর্যন্ত চিনতে পারে। এখন যেটা হলো, এই যে রিসোর্সের কারণে যে ইয়েটা করলো, সে এই যে কমায় ফেললো নাম্বারটাকে চেঞ্জ করে ফেললো, এই চেঞ্জটাকে আসলে বলা হয় ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন।
স্যার কাইন্ডলি আরেকবার বলবেন, আমার নেটে হ্যাঁ প্রবলেমের জন্য আমি মিস কোনটা করে বলবো? গেছি। স্যার ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনটি কি অ্যাকচুয়ালি এটুকু হ্যাঁ আমি মিস ফ্লোটিং করে পয়েন্ট গেছি। অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে, মনে করেন এই যে আমার এই যে একটা নাম্বার আছে 2.5762, এটাকে মনে করেন একটা কম্পিউটার, একটা লো রিসোর্সের কম্পিউটারকে আপনি দিলেন, যে কম্পিউটার আসলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত সংখ্যা চিনতে পারে, তাহলে সে যেটা করবে 2.5762 না চিনে সে যেটা করবে 2.58 কে চিনবে। তার রিসোর্সেস লিমিটেড হওয়ার কারণে সে দশমিক পর 2 ঘর নিতে পারবে। এটাই ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, সিম্পলি, ও জি স্যার, ওকে খুবই সিম্পল। এখন কথা হচ্ছে এই যে আপনি 2.58, হ্যাঁ 2.58 আর আপনার মেইন ভ্যালুটা ছিল দেখেন 2.5762, এই দেখেন দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কত হতে পারে দেখেন তো, এটা হিসাব করলে আমরা ডিফারেন্সটা পাবো। আমরা দেখি, ডিফারেন্সটা খুবই সিম্পল। এটা কত 8, এটা হলো কতটা 3 নাকি, হ্যাঁ 2000038 এরকম। তো 0.0038 এইটুকু ডিফারেন্স আপনি আসলে হয়ে গেছে এই ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্রক্সিমেশনের কারণে। এই যে এইটুকু হলো, এইটাকে একটা নাম আছে, এই যে এই ভ্যালুটার একটা নাম আছে, এই যে বিয়োগটা করলেন এটাকে বলা হয় রাউন্ডিং এরর। এইটার না, এই শব্দটা বারবার শুনবেন, অনেকবার শুনবেন। রাউন্ডিং এররকে আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্যালি ডিফাইন করব, সেটা আলাদা ইস্যু। এমনি চিনেন রাউন্ডিং এরর আসলে কি। মেইন ভ্যালু থেকে আমার অ্যাপ্রক্সিমেট করা যে ভ্যালুটা, এটা বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, যে ভ্যালুটা পাওয়া যায়, ওটা রাউন্ডিং এরর। তাহলে ট্রাঙ্কেশন এরর আর রাউন্ডিং এরর কি দুইটা এখন ডিফারেন্সিয়েট করতে পারতেছেন, মাথার ভিতরে আলাদা করতে পারতেছেন সবাই? জি স্যার, করা যাবে। কনসেপ্টগুলো কি ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা ট্রাঙ্কুয়েশন এর মতো ডিফারেন্সটাই ধরতেছি আমরা, হ্যাঁ, তো দুটো তো প্রায় সেম আচ্ছা ট্রাঙ্কেশন এর ডিফারেন্সটা দেখেন, ওখানে হচ্ছে আমরা কি করছি, টার্ম বাদ দিয়ে দিচ্ছি, ইনফাইনাইট সংখ্যক টার্ম থেকে ওখানে টার্ম বাদ দিচ্ছি। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটা সংখ্যা থেকে ডেসিমাল পয়েন্টের পরে বাদ দিয়ে দিচ্ছি। সো নিউমেরিক্যাল মেথডসে, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এই রাউন্ডিং এররকে অ্যাকচুয়ালি এই দশমিকের পরের পার্টটাকেই চিন্তা করা হয়, আর ওটা হচ্ছে টার্মগুলো বাদ দেওয়ার কথা চিন্তা করা হয়। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন এখন একটা অনেক পুরোনো একটা স্টোরি আপনাকে আপনাদের সঙ্গে একটা বলি। অ্যাকচুয়ালি হ্যাঁ এটা জানার দরকার আছে। সেটা হলো ওকে, আপনারা কি ব্যাবিলিয়ন সভ্যতার নাম শুনছেন? ইয়েস স্যার। এটা কোথায় Yes. বলতো? জি স্যার। মিশরে, জানেন? মিশরে, স্যার ইরাকে। ইরাকে, হ্যাঁ ইরাকে, অ্যাকচুয়ালি ব্যাবিলিয়ন ইরাকে, হ্যাঁ মিশর না, ইরাকে, হ্যাঁ ইরাকেই তো মনে হয়, হ্যাঁ ইরাকে। এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এই সভ্যতাটা, অ্যাকচুয়ালি এই সভ্যতাটা অনেক মানে ওই সময়ে অনেক বেশি ছড়াই গেছিল, ওনারা অনেক বেশি অ্যাডভান্স ছিল ম্যাথমেটিক্সে। তো এটা ছিল 1700 বা 1600 থেকে ওইরকম, মানে খ্রিস্টপূর্ব 1600-1700 সালের কথা বলতেছি, তো অনেক আগে, 4000 বছর আগের কথা। তো ওই সময়ে ক্যালকুলেটর বলে, ওখানে আমরা তো এখন লিমিটেড রিসোর্স নিয়ে কথা বলতেছি, ওই সময় তো রিসোর্সই নেই, কোনো নো রিসোর্স, মানে রিসোর্সের কথা আসবেই না, মানে মেশিনের কথা আসতেছে না, তারা মুখে মুখে মাথায় চিন্তা যেটা করতে পারতো ওইটাই। ওই সময়ে পিথাগোরাসের যে ইয়েটা ছিল, পিথাগোরাসের উপপাদ্য যেটা ছিল, ওখান থেকে একটা প্রবলেমে তারা পড়ে। পিথাগোরাসের প্রবলেমটা কিরকম ছিল বলেন? এই যে এটা এটা একটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ, মনে করেন এ, এটা বি, এটা সি, তাহলে ছিল হচ্ছে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম ছিল না পিথাগোরাসের উপপাদ্যটা? ইয়েস স্যার। হ্যাঁ, এখান থেকে ওরা যেটা করলো, ওরা বললো যে ওকে আমি এ এর ভ্যালু 1 দিয়ে দিলাম, বি এর ভ্যালু 1 দিলাম, তাহলে সি এর ভ্যালু কত হয় বলেন তো? স্যার 1 স্যার √2 √2 স্যার। হ্যাঁ √2, সি এর ভ্যালু √2, অতিভুজের ভ্যালুটা √2 হয়। এই যে √2টা আসলো, এখান থেকে তাদের মাথাটা গেল খারাপ হয়ে, যে এই √2 এর ভ্যালু আমি কিভাবে বের করব। √2 এর ভ্যালু ওনারা যেটা করতে পারতো, যেটা গেস করে
একটা অনুমান করে দুইটা নাম্বার, যেহেতু দুইটা নাম্বার গুণ করলে একটা নাম্বার হয়, এটা চিন্তা করতে হয়। এভাবে যদি চিন্তা করি, দুইটা নাম্বার গুণ করে আমাকে 2 বানাতে হবে, এভাবে চিন্তা করতেছে। মানে এই যে চিন্তা থেকে ওরা গেস করে হাইয়েস্ট ওনারা যেটা মুখে মুখে 1.41 এরকম আসলে এই পর্যন্ত আসলে করতে পারছে। কিন্তু অ্যাকচুয়ালি √2 তো একটা অমূলদ সংখ্যা, মানে ইনফাইনাইট, দশমিকের পরে ইনফাইনাইট সংখ্যক ডিজিট আসবে, তাই না? সবাই তো আমরা জানি √2 কে কখনোই আমরা এটা মূলদ সংখ্যা না, মানে এটা ইনফাইনাইট সংখ্যক আমার ডিজিট আসতেই থাকবে দশমিকের পরে। তো ওরা যেটা সমস্যায় পড়ে গেল ওখানে, ওরা কিভাবে আসলে এটা সলভ করবে এরকম চিন্তা করতো। তো ওদের আরো ডিসঅ্যাডভান্টেজ ছিল। আমরা যেমন 10 বেজের সংখ্যা চিনি, ওনারা চিনতো আবার 6 বেজের সংখ্যা, 6 বেজের সংখ্যা তারা চিনতো। ভালো কথা। তো এই √2 কে কিভাবে সলভ করা যায়, এটা সলভ করার জন্য তারা গবেষণা করে একটা ট্যাবলেট বানায়। ট্যাবলেট বলতে একটা পাথর, ওটা ট্যাবলেট বলে কেন জানো? ব্যাবিলিয়ান, ওটাকে ট্যাবলেট, এনশিয়েন্ট ট্যাবলেট বলা হয়। অ্যাকচুয়ালি এখন ওই ইয়েল ইউনিভার্সিটি যেটা আছে, কোন দেশে জানো, YALE ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে এই ট্যাবলেটটা বা এই পাথরের টুকরাটা এখনো স্টিল আছে। পাথরের টুকরার উপর ওনারা লেখালেখি করতো আর কি। সেই পাথরের টুকরাটা সম্ভবত এখনো আছে এরকম শোনা যায়। তো এটা নিয়ে গবেষণা হয়। তো ওনারা যেটা করছে, এই √2 এর ভ্যালু বের করার জন্য এরকম একটা ট্যাবলেট বা এরকম একটা ফলক বানায় আর কি, পাথরের ফলক, যেখানে লেখা ছিল এরকম যে, এরকম একটা লম্বা দাগ দেওয়া ছিল এবং এখানে কিছু ভ্যালু দেওয়া ছিল, অদ্ভুত রকম ভ্যালু, 1, 24, 51, 10। এই সিকোয়েন্সটা তারা কিভাবে আনছে, এটা আসলে এখনো গবেষণা হয় এ নিয়ে, এবং এটা ম্যাথমেটিক্সের মানে অনেক এখানে ডিটেলস আছে, ওইদিকে আমাদের যাওয়া দরকার নেই। একটা কোনোভাবে আনছে আর কি, দড়ি দিয়ে মেপে, আমি যত জানি যে দড়ি দিয়ে মেপে কোনো একটা ভাবে 30 সংখ্যাটার স্কোয়ার করে করে কিভাবে জানো এই সংখ্যাগুলোকে ওরা নিয়ে আসছে। 6 বেস চিন্তা করে তো 30 সংখ্যাটাকে কোনো একটা হিসাব করে এই সংখ্যাগুলোকে তারা নিয়ে আসে। সেটা আলাদা এক গবেষণার বিষয়, ওটা আমরা ওখানে যাচ্ছি না। মনে করেন তারা 4টা সংখ্যাকে এভাবে নিয়ে আসতে পারছিল, 4টা সংখ্যাকে সিকোয়েন্স বের করে। এই জাস্ট এই কাজটা করছে তারা এই √2 এর ভ্যালু এক্সাক্ট, মানে √2 এর মোর অ্যাকুরেট ভ্যালু বের করার জন্য কষ্ট করে এই কাজটা করছে তারা। এখন এখান থেকে √2 এর ভ্যালুটা কিভাবে তারা বের করছে, তারা বলছে, তারাও একটা ধারা বানাইছিল যে এমন √2 অ্যাকচুয়ালি ভ্যালুটা হবে হচ্ছে এই যে 1, প্রথমে হচ্ছে 1 প্লাস এই যে 24 সেকেন্ড সংখ্যাটা, 24/60। ওটা 6 বেজের ছিল তো, কোন কারণে 60 দিয়ে ভাগ করার একটা ইয়ে ছিল তাদের। তারপরে হচ্ছে 51টাকে তারা 51 বাই ওরা করতো কি 60 স্কোয়ার করতো। তারা রুট করতে পারতো না, কিন্তু স্কোয়ার করতে পারতো। স্কোয়ার কত সহজ, গুণ করা, জাস্ট রুট করতে প্রবলেম। তারপরে প্লাস 10, এই 10টাকে যেটা করতো 60 কিউব। শুধুমাত্র √2 এর জন্য না, ওরা এই অ্যাপ্রোচে অনেক সংখ্যারই এরকম রুটের ভ্যালু আসলে গেস করতে সক্ষম হয়েছিল ওই সময়ে, 4000 বছর আগে, যেটা আমরা কম্পিউটার দিয়ে ইজিলি করি। তো ওনারা যেটা করতে পারছিল, ওনাদের টার্ম ওরা করতে পারছিল 4টা টার্ম, অর্থাৎ 4টা সংখ্যাদের 4টা টার্ম, এটা একটা, এটা 2, এটা 3, এটা 4, 4টা টার্ম তারা বের করতে পারছিল। ওনারা যদি এরপরে আরেকটা সংখ্যা বের করতো, 5টা টার্ম করতো, তাহলে আরো মোর অ্যাকুরেট অ্যান্সার আসতো। বাট যে অ্যান্সারটা তারা পাইছে 1.414212963, এটা অলমোস্ট দশমিকের পরে 10 ডিজিট পর্যন্ত মিলে যায়, বা 10 না কত ডিজিট পর্যন্ত জানো, অরিজিনাল যে ভ্যালুটা √2 এর তার সাথে অলমোস্ট মিলে যায়। তো তাদের কাজটা আসলে যেটা ছিল, যেটা আসল বলার কারণ, তারা অ্যাকচুয়ালি ওই সময়ও ইটারেটিভ মেথডই ইউজ করছিল। অ্যাকচুয়ালি ইটারেটিভ মেথডের উৎপত্তিটা ওখান থেকেই ওই কনসেপ্টটা আসছে, পরবর্তীতে এটা এভাবে ইউজ করা হয়েছে। ওইখান থেকেই কনসেপ্টটা আসলে মানে শুরু হয়েছে। পরবর্তীতে টেইলর, তারপরে ম্যাকলরেন, ওনারা এই বিষয়গুলোকে আরো মানে এক্সপ্যান্ড করে, আরো মানে পলিশ করে তাদের থিওরিমটা গুলো এস্টাবলিশ করছিল। তো এটাই আসলে বলার কথা, তারা তখন থেকে ইটারেটিভ মেথডের প্রচলন করে, অর্থাৎ তারা জানতো যে এরপরে আসলে আরো অনেক সংখ্যা আছে। তো তখনও লিমিটেড রিসোর্সেস ছিল। আনফরচুনেটলি আমাদের রিসোর্সেস এখনো লিমিটেড, অনেক বেশি রিসোর্স কিন্তু তারপরও লিমিটেড। মানে বিষয়টা অনেক দুঃখের যে আমরা এখনো ওই
এখনো ট্রাঙ্কেশন এরর আমাদের হয়, তাদেরও ছিল আমাদেরও হয়। এক পার্থক্য হচ্ছে আমাদের এই ট্রাঙ্কেশন এররটা অনেক কম হয়, যেটাকে নগণ্য বলাও যেতে পারে। বুঝলেন কি বললাম এখন পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। এমনি গল্প বলছি, এটা এটা মানে তেমন কিছু না, জাস্ট গল্প ছিল। জি স্যার। হ্যাঁ, আচ্ছা চলেন তাহলে আমরা আরেকটা টপিকে যাই। ওকে, সেটা হলো ওকে, আমরা যেটা জানি যে দশমিক যে নাম্বারগুলো 10.215, এই যে দশমিকের যে নাম্বারগুলো, এগুলোকে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারও বলি। ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এই যে ফ্লোট, এই যে এই নাম্বারটাকে আসলে মানে ডেসিমাল নাম্বার, তো তো এখান থেকেই একটা কনসেপ্ট আসছে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের। এটা কি জিনিস দেখাই। এই দশমিকের কনসেপ্ট থেকে এই অ্যারিথমেটিকটা আসে, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। অর্থাৎ কম্পিউটারে আসলে দশমিকের যে সংখ্যাগুলো, যেটাকে আমরা একটু আগে দেখলাম যে এখান থেকে আমাদের রাউন্ডিং এরর হচ্ছিল, তো কম্পিউটারে আসলে কিভাবে দেখে, একটু আগে আরেকজন প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন রকম, তো এটাকে কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে এক এক রকম ভাবে সবাইকে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো আসলে এই এই জায়গায় আমরা একটু দেখতে থাকবো এই 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 টপিকে, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকে। তো ফ্লোটিং পয়েন্টে যাওয়ার আগে আমাদের জানতে হবে আসলে ফিক্সড পয়েন্ট জিনিসটা কি। ফিক্সড পয়েন্ট কি আর ফ্লোটিং পয়েন্ট? ফিক্সড পয়েন্ট হচ্ছে এমন, ফিক্সড পয়েন্ট হচ্ছে নর্মাল দশমিক সংখ্যা। নর্মাল বলতে এরকম যে ওই যে একটু আগে যে নাম্বারটা লিখছি 10.215, এই যে দশমিকের সংখ্যাটা, দশমিক নাম্বারটা আছে, এই নাম্বারটা কোথাও মুভ করবে না, লেফটে বা রাইটে মুভ করবে না। যদি মুভ করতে ওটা ফ্লোটিং হতো। ফ্লোটিং পয়েন্ট তাহলে কি, আসলে ফ্লোট করা মানে কি, ফ্লোটিং পয়েন্ট তাহলে কনসেপ্টটা আসলে কই থেকে আসছে? তাহলে আপনি যদি বলেন 10.215 যদি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়ে থাকে, তাহলে কম্পিউটার আসলে করবে কি, ও যেটা করবে এই যে দশমিকটাকে ফ্লোট শব্দটা থেকে ভাষা, আর পয়েন্ট হচ্ছে, পয়েন্ট বলা হয় হচ্ছে এই যে দশমিক যে পয়েন্টটা, ওইটাকে পয়েন্ট বলতেছে। তো ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে এই যে আমাদের দশমিকটা যেটা আছে, এটা ভাসতে থাকবে ডানে বা বামে। ভাষা মানে কি, সে লেফটও যেতে পারে, রাইটও যেতে পারে। এর মানে হচ্ছে হতে পারে কম্পিউটার তার সুবিধার জন্য সে নাম্বারটাকে 0.00215 করে দিতে পারে, কিন্তু তাহলে আসলে আমাদের এই জায়গায় ইনটু 10 টু দি পাওয়ার কত দিতে হবে বলেন তো? কিছু একটা দিতে হবে না এটা সমান হওয়ার জন্য? কত দিতে হবে বলেন তো? স্যার 2 না স্যার, 3 4 স্যার। 4 2 স্যার, ও -2 আমি এখানে 10 লিখবো, 1 হবে স্যার। সরি 10 1 হ্যাঁ, তাহলে 2 হ্যাঁ, সরি আমি জি স্যার, 1 ঠিক লিখছি, আছে। জিরোর জায়গায়, মানে 1 এর জায়গায় 0 লিখছি বলে। হ্যাঁ, এই যে স্যার, এখন ঠিক আছে। দশমিকটাকে সামনে নিয়ে আসছি 10215। সো দশমিকটা, এটা কম্পিউটার আসলে এরকমই করে, সে আসলে সকল সংখ্যাকে এইরকম একটা অদ্ভুত ফরম্যাটে নিয়ে আসে, যে ফরম্যাটে একটা শুরুতে জিরো থাকে, তারপরে একটা দশমিক থাকে, তারপরে মেইন নাম্বারটা থাকে, তারপরে ইনটু দিয়ে কোনো কিছু একটা উপরে একটা পাওয়ার থাকে, এই পাওয়ারটার নাম হচ্ছে এক্সপোনেন্ট, আর কি এক্সপোনেন্ট বলা হয়, আমরা পাওয়ারকে তো বলি এক্সপোনেন্ট। সো গুণন দিয়ে এই কাহিনীটা করা হয়, এগুলো প্রত্যেকটার পার্টের নাম আছে। তো এমনিতে ফিক্সড পয়েন্ট কি আর ফ্লোটিং পয়েন্ট কি, এটা কি বুঝছেন? যেখানে পয়েন্ট নড়বে না, দশমিক সংখ্যাটা যেখানে বামে ডানে ঘুরবে না, সেটা ফিক্সড পয়েন্ট। আর ফ্লোটিং পয়েন্ট হচ্ছে যেটা কম্পিউটার করে, সে কিন্তু ঘুরাইতে থাকে, ডানে বামে করে। কেন করে এটা আসবে একটু পরে, আসবে। বুঝতে পারলেন কি ফিক্সড পয়েন্ট কি আর ফ্লোটিং পয়েন্ট কি? জি স্যার। এখন ফিক্সড 10টা ফিক্স আর বাকিটা ওই সামনেরটা ফ্লোটিং। রাইট। এখন ফিক্সড পয়েন্টকে মোর জেনারেল ওয়েতে ডিফাইন করতে হয়। ফিক্সড পয়েন্ট নাম্বারগুলোকে কিভাবে আমরা মোর জেনারেল ওয়েতে একে ডিফাইন করতে পারি? এটা ডিফাইন করার ওয়ে হচ্ছে এরকম যে যদি এক্স দ্বারা প্রকাশ করা হয় ফিক্সড পয়েন্টকে, তাহলে এই যে দশমিকের আগের ডিজিট গুলোকে D1 D2
D3 ডট 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 এরকম এভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে D1 মানে হচ্ছে 1, D2 মানে হচ্ছে 0। এই নাম্বারের জন্য D1 হচ্ছে 1, D2 হচ্ছে 0। এটা অনেক নাম্বারই থাকতে পারে, দশমিক আগে অনেক অনেক নাম্বার থাকতে পারে। বলা হয় যে D k-1 পর্যন্ত হবে। কে একটা পূর্ণ সংখ্যা ধরে নেই, এত পর্যন্ত হতে পারে। তারপরে আমার দশমিকটা এর পরের যে পার্টটা, এর পরের পার্টটাকে এভাবে প্রকাশ করা হয় ডি কে ডট 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 থেকে এখান থেকে ডি এন পর্যন্ত, ডি কে প্লাস 1, ডি কে প্লাস 2 এভাবে থেকে ডি এন পর্যন্ত। এন আর একটা সংখ্যা যেটা দশমিকের পরের কতগুলো ঘর থাকবে সেটা ডিফাইন করে। এরপরে এটা হচ্ছে দশমিকের আগের পার্ট, এটা হচ্ছে আমার সেই পয়েন্টটা, এটা আমার পয়েন্ট। এটা এই পার্টটাকে বলা হয় হচ্ছে ফ্র্যাকশন পার্ট, ফ্র্যাকশন। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমার নর্মাল দশমিক, মানে হচ্ছে ফিক্সড পয়েন্টের জেনারেল ওয়ে। বাট আর একটু জিনিস আছে। কি আছে? এই ভ্যালুটা তো মাইনাসও হতে পারে। শুধু প্লাস ভ্যালুকে চিন্তা করবেন, মাইনাস ভ্যালুকে চিন্তা করি, তাহলে এখানে আমাদের সামনে প্লাস মাইনাস বসাতে হবে, প্লাস অথবা মাইনাস একটা ভ্যালু দিতে হবে। এবং শেষে বেজ হিসেবে আমাদেরকে এখানে বলতে হবে বিটা। বিটা হচ্ছে আমাদের বেজ, অর্থাৎ এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে যদি আমি এইভাবে বলতে চাই বিটা দিয়ে, তাহলে এখানে কত দিব বলেন তো? এটা কি 10 বেজের সংখ্যা না আমাদের? এটা এই নাম্বারটা 10 বেজের জন্য, সো এটা এখানে বিটার ভ্যালু হবে হচ্ছে 10। যে বেজটা থাকে, যেমন 2 বেজ হচ্ছে বাইনারি সংখ্যাগুলো, 8 বেজ হচ্ছে অক্টাল সংখ্যাগুলো, 16 হচ্ছে হেক্সাডেসিমাল। ওই বিটা দিয়ে এই বেজটাকে প্রকাশ করা হয়। বুঝতে পারলেন যে ফিক্সড পয়েন্টকে কিভাবে আসলে মোর জেনারেল ওয়েতে প্রকাশ করা হচ্ছে? জি স্যার, বুঝেছি। এখন মনে করি যে আমাদের একটা সংখ্যা আছে 10.1। 10.1 এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। আচ্ছা, কেউ কি এই সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করতে পারবেন ক্যালকুলেটর ছাড়া? Yes, sir. বলেন তো কিভাবে করে এটা? 1 into 2 to the power 1 1 into 2 to the power 1 plus 0 into 2 to the power 0 0 into 2 to the power 0, রাইট? তারপর plus 1 into 2 to the power minus 1, তাই না? হ্যাঁ, জি স্যার। সো তাহলে আমরা যেটা দেখতেছি যে আমাদের যত আমরা লেফটের দিকে যাচ্ছি, আমাদের এই এক্সপোনেন্টটা তত বাড়তেছে। বেজের যে এক্সপোনেন্ট সেটা বাড়তেছে, আর যত ডানের দিকে যাচ্ছি তত আমাদের বেজের এক্সপোনেন্টটা তত কমতেছে। এটা আমরা জানি অলরেডি, এটা আমরা করতে পারি। এখান থেকে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে, মনে করেন যে 2.5 আসে এই যোগ করলে, এবং এইটা কিন্তু 10 বেজের, এইটাই কিন্তু আমাদের সেই বেটা। এটাও বেটা, এটা বেটা। এই বেসগুলোকে বলা হয় বিটা দ্বারা, সব সময় এইটাই বলা হয়, এইভাবে বলা হয়। তাহলে আমরা মোটামুটি ফিক্সড পয়েন্টকে কিভাবে ডিফাইন করতেছি এটার একটা আইডিয়া পাইছি। এখন যদি আপনাকে আসল যে কনসার্ন, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টকে আমরা আসলে কিভাবে ডিফাইন করি, এটা যদি জিজ্ঞাসা করা হয়। ওকে, এটার একটা ধাপ আমি আজকে দেখাবো, সব না, পরের দিনেও কিছু রাখবো। আজকে একটা ধাপ দেখাবো, সেটা একটা দেখাই, একদম জেনারেল যে ধাপটা সেটা আজকে দেখাবো। ফ্লোটিং পয়েন্ট নাম্বারসকে কিভাবে আমরা ডিফাইন করতেছি এইটা আমরা শিখব। তো ফ্লোটিং পয়েন্টকে আসলে এফ দ্বারা, ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে এফ দ্বারা প্রকাশ করা হয় ন্যাচারালি, এবং এই এফটা অ্যাকচুয়ালি, এফ এর যে লিমিট, সেই লিমিটটা অ্যাকচুয়ালি মানে এটা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার। সো এটা রিয়েল নাম্বারের, এটা অ্যাকচুয়ালি এফ অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার অ্যাকচুয়ালি সব ধরনের হতে পারে, দশমিক, ইনফাইনাইট হইতে পারে। অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের রেঞ্জ কত বলেন তো? রিয়েল নাম্বারের রেঞ্জ কত কেউ বলতে পারবেন? রিয়েল নাম্বার যে সেটটা আছে, রিয়েল নাম্বার আর, এটা রেঞ্জ কেউ বলতে পারবেন? এটা রেঞ্জটা আসলে কত, কি? যে কেউ? মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সো এই যে আমার রেঞ্জটা অ্যাকচুয়ালি এফ, এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারের রেঞ্জও এটাই। তো এখানে কম্পিউটারে ধরাটা খায়।
এই যে ইনফিনিটি, ইনফিনিটি বলতে আসলে তার কাছে কিছু নাই। ইনফিনিটি বলতে সে আসলে কিছু বোঝে না, কারণ তার তো লিমিটেড রিসোর্সেস। সো কম্পিউটার একটা নির্দিষ্ট সংখ্যাকে, একটা পার্টিকুলার নাম্বারকে ইনফাইনাইট নাম্বার হিসেবে চেনে। ওটা খুব মজার কনসেপ্ট। যাই হোক, ওটাতে আসবে। সো আমরা দেখি যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কিভাবে আসলে জেনারেল ওয়েতে প্রকাশ করা যায়। সো এফ, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এফ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এটা ম্যাটার করে না। এখানে আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু কম্পিউটারের অ্যাপ্রোচটা দেখতেছি, ও কিভাবে দেখে আসলে নাম্বারগুলোকে। ও যেটা করে, দশমিকের আগে আসলেই কিছু নেয় না, সে ওই যে ফ্লোট করে, তো ফ্লোট করে দশমিকের আগের পার্টটাকে পরে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? এরকম একটু আগে যেটা দেখছিলেন, একটু আগে আমরা এই কাজটা করছিলাম। এই যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে, এই যে 10.215 কে ফ্লোট, এই দশমিকটাকে সামনে নিয়ে এসে আমরা দশমিকের পরে পুরো পার্টটাকে নিয়ে গেছি, পরে একটা গুণ দিয়ে একটা এক্সপোনেন্টের একটা কনসেপ্ট নিয়ে আসছি। কম্পিউটার অ্যাকচুয়ালি এই কাজটাই করে। কি করে? সে যেটা করে, প্লাস মাইনাস, ওর শুরুতে হচ্ছে 0 দিয়ে শুরু, 0 পয়েন্ট, এরপরে হচ্ছে D1 D2 ডট 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 DM, এটা মানে হচ্ছে ডিজিট। D1 D2 এগুলো হচ্ছে ডিজিট। এবং এই পার্টটা শুধু হলেই হবে না, এই পার্টটা এটা এখানে আমরা দিব হচ্ছে বেসটা লিখবো, 2 হতে পারে, 10 হতে পারে। এরপরে গুণ অবস্থায় আমরা যেটা দেখলাম একটু আগে, যে 10 ইন্টু 10 এখানে ইন্টু 10 টু দি পাওয়ার 2 করেছিলাম এই জায়গায়। দেখেন তো এই 10টা কই থেকে আসছে? 10টা কিন্তু আসছে অ্যাকচুয়ালি বেস থেকে। রাইট, এই তো অ্যাকচুয়ালি এই 10টা অ্যাকচুয়ালি বেস। এই যে এই সংখ্যাটা আমরা এখনই লিখছি, এটা কিন্তু 10 বেজের সংখ্যা ছিল, এই জন্যই আমরা 10 দিয়ে গুণ করছি। সো এরপরে আমরা গুণটা হবে হচ্ছে বেস দিয়ে গুণ করে, এর পাওয়ারে আমরা একটা পাওয়ার দিতে হয়, যেহেতু 2 পাওয়ার হতে পারে, 3 পাওয়ার হতে পারে। এখানে পাওয়ারটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, এবং আমরা এই এর নাম অলরেডি জানি, এক্সপোনেন্ট। বি আমরা অলরেডি জানি, এগুলো বেস। আমরা অলরেডি এই পার্টটার নাম জানি, এই পার্টটার নাম হচ্ছে ফ্র্যাকশন। এখন আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে রুল অনুযায়ী এই যে D1 যেটা, এই D1টা নট 0 হবে, নট ইজ ইকুয়াল টু 0, কখনো 0 হতে পারবে না, এটা রুল, এটা বলে দেওয়া আছে। অর্থাৎ প্রথম নাম্বারটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ প্রথম ডিজিটে 0 হয়, পরের পার্টে যদি কিছু না থাকে, আসলে পুরো ভ্যালুটাই আসলে 0ই হয়ে যায়। সেজন্য এই পুরো ভ্যালুটা যেন 0 না হয়, এটাকে আটকানোর জন্য দশমিকের পরে প্রথম এই ভ্যালুটা, যেটা আমরা ধরি, এই ভ্যালুটাকে অ্যাকচুয়ালি নট 0 বলা হয়। প্রথম ডিজিটটা নট 0, মনে রাখি যে প্রথম ডিজিটটা নট 0 হবে। ওকে, আরেকটা জিনিস আছে, এক্সপোনেন্ট যেটা আমরা দেখলাম, এই ইটা অ্যাকচুয়ালি একটা রেঞ্জের মধ্যে থাকে। অর্থাৎ আপনার হতে পারে, কারণ তো আপনি ইনফাইনাইট নাম্বার আপনি তে দিতে পারবেন না। এটাও তো একটা রিসোর্সের বিষয়, এটাও তো কম্পিউটারের রিসোর্স খাবে। এর উপরে কত, মানে আপনি পাওয়ার হিসেবে কত দিচ্ছেন। সো এই কম্পিউটারের রিসোর্সের উপরে ভিত্তি করে এর জন্য একটা মিন আর একটা ম্যাক্স রাখা হয়। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে এর ভ্যালুটা থাকতে হবে, এটা বলে দেওয়া হয়। তাহলে আমরা বেশ কিছু কনসেপ্ট দেখলাম, এখানে ফ্র্যাকশন শিখলাম, আমরা এখানে বেস জানলাম, এখানে আমরা এক্সপোনেন্ট দেখলাম, আমরা এখানে সাইন বিট দেখলাম, এটা হচ্ছে সাইন বলা হয়, এটা হচ্ছে সাইন প্লাস মাইনাস। এবং আমরা দেখলাম যে এর একটা মিনিমাম ম্যাক্সিমাম একটা রেঞ্জ আছে। এখন পর্যন্ত যা যা বললাম কি এটা বুঝতে পারলেন? জি স্যার। ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা কিভাবে প্রকাশ করতেছি। এখন আমরা খুবই সহজ একটা এক্সাম্পল দেখলেই এই পুরো বিষয়টাকেই মানে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেটা কিভাবে দেখি আমরা। সেটা হচ্ছে, মনে করেন আপনার একটা কম্পিউটার, ভাঙ্গাচোরা কম্পিউটার দেওয়া হলো, ঠিক আছে, একটা ভাঙ্গাচোরা কম্পিউটার। এই কম্পিউটারের রিসোর্স এতই খারাপ, এতই কম, বাজে, তো যেটা হয়েছে সেটা হচ্ছে, বিটা আপনাকে বলে দেওয়া হলো, বেস দেওয়া হলো 2। আচ্ছা, এটা নিয়ে সমস্যা নেই, সকল কম্পিউটারে বেস 2ই থাকে, ভালো কথা, বেস 2।
এখন আপনাকে এম এর একটা ভ্যালু দিচ্ছে। আচ্ছা এম আমি মিস করে গেছিলাম। এম হচ্ছে এই যে ডিএম ছিল, ডি1 থেকে ডি2, ডি1 ডি2 থেকে ডিএম পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে কতগুলো ঘর কম্পিউটার নিতে পারবে, এটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। যদি এম এর ভ্যালু আমি বলে দেই 3, এর মানে হচ্ছে দশমিকের পরে 3টা ডিজিট সে নিতে পারবে। বুঝতে পারলেন এম কি জিনিস? এম এর একটা নাম আছে, ম্যান্টিসা বলে সম্ভবত, মোস্ট প্রবাবলি ম্যান্টিসা বলে এই নামটা। নেক্সট দিন হ্যাঁ বলেন স্যার সরি স্যার একটু শুনতে পারিনি, একটু আবার একটু বলবেন? হ্যাঁ কি কোনটা শুনতে পারেননি? স্যার ওই যে বিটাটা বুঝতে পারছি, মানে এমটা কি কি এম দিয়ে কি? হচ্ছে দশমিকের পরে যতগুলো ডিজিট সেটাই হচ্ছে এম সংখ্যা। অর্থাৎ এই জায়গায় মানে ধরেন যে একটু আগে যেটা করলাম, এই যে এই সংখ্যাটা হয়ে গেল, হ্যাঁ যে 10.215 এটা দশমিকের, এই যে 0.10215 এইটা দশমিকের পরে কতগুলো ডিজিট আছে এখানে? 5টা। তাহলে এম এর ভ্যালু 5 মনে করেন। এরকম যে দশমিকের পরে যে কয়টা সে নিতে পারে কম্পিউটারের রিসোর্স অনুযায়ী। কম্পিউটার আপনাকে তো এখন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে কম্পিউটারটা দশমিকের পরে 3টা ঘর হাইয়েস্ট নিতে পারে, তার এটা লিমিট রিসোর্স, এই রিসোর্স অনুযায়ী সে 3টা ঘর নিতে পারে, নিল। এবং তার সাথে বলে দেওয়া হলো যে ই মিন যে এক্সপোনেন্টের যে মিনিমাম ভ্যালুটা, এটা ওকে বলে দেওয়া হলো যে -1, এটা মিনিমাম হতে পারবে, খুবই কম রিসোর্স যেহেতু। আর ই ম্যাক্স যেটা, এটা বলে দেওয়া হচ্ছে 2, -1 থেকে 2। সো ই এর ভ্যালু কিন্তু একটা ইয়ে আছে, এই ই ভ্যালুটা কিন্তু আসলে একটা পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা বলতে মানে দশমিক থাকবে না, ই এক্সপোনেন্ট যেটা হবে এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। আচ্ছা তাহলে ই মিন যদি -1 হয় আর ই ম্যাক্স যদি 2 হয়, তাহলে আপনি কি বলতে পারবেন এই কম্পিউটারের জন্য কতগুলো ই পসিবল? কি কি পসিবল? তো 4টা। সবাই কি এটা শিওর? 1 0 1 2। হ্যাঁ সবাই কি শিওর এটা 4টা? যে জি স্যার। ই পসিবল হচ্ছে -1 0 1 2, দেখছেন 4টা সংখ্যা পসিবল। তো 4টা ই পসিবল। আচ্ছা ভালো কথা, 4টা ই পসিবল। এখন আমাদের রিসোর্স অনুযায়ী এম দেওয়া হচ্ছে 3। এখন ফ্লোটিং পয়েন্টের জেনারেল ওয়েতে লেখার সিস্টেমে আমরা শুরুতে দিব হচ্ছে 0 পয়েন্ট, এই যে উপরে যে একটু আগে যেটা লিখে আসছি, এই যে 0 পয়েন্ট, এই যে 0 পয়েন্ট 3টা ঘর আছে তাই না? এম হচ্ছে 3, তাহলে আমার 3টা ঘর আমি হাইয়েস্ট নিতে পারবো, 3টা ঘর আমি নিলাম, 3টা ঘরে আমি ভ্যালু দিতে পারলাম। এরপরে ইনটু, এরপরে কি বলেন তো, বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট, বি টু দি পাওয়ার ই পার্টটা। তাহলে বি ভ্যালুটা কত এখানে? 2। আর এক্সপোনেন্ট 4টা হইতে পারে, -1ও হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। ভালো কথা, এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি কিছুটা যে কিভাবে এই সংখ্যাগুলো আগাচ্ছে। এখন আপনাকে বলা হলো এই যে কম্পিউটারটা দেওয়া আছে, এই কম্পিউটারে রিসোর্সেস অনুযায়ী ম্যাক্সিমাম পসিবল নাম্বার আসলে কত সে দেখাতে পারবে, ম্যাক্সিমাম পসিবল নাম্বার মানে জেনারেট করা পসিবল কত, এই নাম্বারটা আসলে কত, যে হাইয়েস্ট নাম্বার যেটা সেটা আসলে কত হতে পারে? কেউ কি বলতে পারবেন না, ধারণা করতে পারবেন যে এই কম্পিউটারে হাইয়েস্ট কত নাম্বার দেখানো শো করা পসিবল? স্যার 16। 16? জি না স্যার। সংখ্যাটা আচ্ছা মানে 16টা নাম্বার, ভ্যালুটা 16টা নাম্বার। ও আচ্ছা চিন্তা করছেন? হ্যাঁ স্যার 111। আচ্ছা 111 বলছেন একজন, রাইট। একটা সংখ্যা হতে পারে হাইয়েস্ট যে পসিবল ভ্যালু। আচ্ছা প্রথম ভ্যালুটা তো 1 হবেই, এটা নিয়ে তো আমরা শিওর, প্রথম ভ্যালুটা 1 দিতেই হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 0.1, এরপরে যদি বাকি দুটোও যদি 1 1 দিই, কারণ আমরা তো আমাদের অপশন কি কি বলেন তো এইখানে ভ্যালু দেওয়ার জন্য? 0 অথবা 1, 0 অথবা 1, এই দুটোই তো অপশন। সো আমরা হাইয়েস্ট ভ্যালু বের করতেছি, তাহলে কি 3টাই যদি 1 দেই এর মানে তো হাইয়েস্ট ভ্যালু, তাই না? সবাই কি বুঝতে পারলাম? এরপরে যে পার্টটা ইনটু 2 টু দি পাওয়ার হাইয়েস্ট ভ্যালু বের করতেছি, তাহলে কি ই ম্যাক্সটা নিয়ে নেই, তাহলে তো আমরা হাইয়েস্ট ভ্যালুটা পাবো, রাইট? তাহলে কি সেটা হচ্ছে 2। তাহলে এই ভ্যালুটাকে যদি মানে এই 0.111 এটাকে যদি আমি ডেসিমাল করি, ডেসিমাল করে 2 স্কোয়ার দিয়ে যদি গুণ দেই, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 7/2।
ক্যালকুলেটর যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে 7/2। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এই কম্পিউটারের জন্য 7/2 বা 3.5 হচ্ছে হাইয়েস্ট পসিবল ভ্যালু। বুঝতে পারলাম? এরকম যদি অন্য একটা কম্পিউটার দিয়ে দেয়, এম এর ভ্যালু যদি চেঞ্জ করে দেয়, আপনি কি সেটা পারবেন, বের করতে পারবেন হাইয়েস্ট পসিবল ভ্যালুটা? জি স্যার। সবাই কি পারবো? যে ই মিন ই Yes, ম্যাক্স sir. যদি চেঞ্জ করে দেই সেখান জি থেকে বের স্যার। করতে পারবো সবাই? জি স্যার। আচ্ছা, আর মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, মিনিমাম ভ্যালু কিভাবে বের করবেন? সেক্ষেত্রে স্যার ওই যে তিনটে স্যার 000 জিরো 100 স্যার 001 ওয়ান তো কখনো 001 স্যার 100 না স্যার ওয়ান ডাবল প্রথম জিরো ওয়ানটা তো আমরা দিতে হচ্ছে রোল অনুযায়ী, এটাতে এটা তো দিতে not হচ্ছে, এটা আমরা আটকাই গেছি এখানে। সো মিনিমাম ভ্যালু বের করার জন্য প্রথমে ওয়ানটা দিতে হবে, তারপরে 00 দিতে হলো। আচ্ছা, দিলাম। এরপরে ইনটু 2 টু দি পাওয়ার -1 মাইনাস, Minus এটাই one. Minus lowest, one. খুবই স্বাভাবিক, -1। তারপরে আমরা যেটা করতে পারি, এই ভ্যালুটাকে যদি আমরা এখন হিসাব নিকাশ করি, এইটাকে যদি আমরা ডেসিমাল করি, তারপরে একে দিয়ে যদি 2 টু দি পাওয়ার -1 দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে আসলে 1/4। সো এটা হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট পসিবল ভ্যালু এই কম্পিউটারের মাধ্যমে। মাইনাসের কথা চিন্তা করলে সেটা মাইনাসও হবে, বাট নর্মালি যে ভ্যালু আপনি যদি সাইন বিট ছাড়া চিন্তা করেন, এটাই হচ্ছে হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু। মাইনাসের কথা চিন্তা করলে সেটা আলাদা চিন্তা করতে হবে, মানে মাইনাসের জন্য হাইয়েস্ট পসিবল লোয়েস্ট পসিবল বলতে হবে। মাইনাস বিটটাকে যদি, মানে প্লাস মাইনাস বিটটাকে যদি বাদ দিয়ে আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট পসিবল নাম্বার হচ্ছে 7/2, লোয়েস্ট হচ্ছে 1/4। এখন কথা হচ্ছে এইটাকে অনেক সময় মানে আমাদের মানে ম্যাথে, মানে আমাদের যেটা দেওয়া হয়, একটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে বলা হয়, বুঝছেন? খুবই অদ্ভুত, অদ্ভুত না, খুবই সহজ। একটা সংখ্যা রেখার মাধ্যমে দেখানো হয়, এরকম একটা সংখ্যা রেখা, এবং সেখানে সবচেয়ে কম যে নাম্বারটা, মনে করেন এখানে আছে আমার 0, আমার এখানে মনে করেন আছে হচ্ছে 1/4, আর এই যে উপরের দিকে একটা কোথাও আছে হচ্ছে 7/2। ঠিক আছে, তো আমরা সংখ্যা রেখায় দেখালাম, লোয়েস্ট আর হাইয়েস্ট নাম্বারটা বসাইলাম, সিম্পল, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে এখানে দুইটা কনসেপ্ট আছে, দুইটা নতুন ওয়ার্ড আছে। কি কি ওয়ার্ড? যদি এই কম্পিউটারটা কোনো কারণে 1/4 এর চেয়ে ছোট কোনো ভ্যালু অ্যাক্সেস করতে চায় বা নিতে চায় বা ধারণ করতে চায় বলেন, বা জেনারেট করতে চায় বলেন, যদি 1/4 এর চেয়ে নিচের কোনো ভ্যালুকে জেনারেট করতে চায়, সেই রিসোর্সে তো ধরা খাবে। এই যে ছোট ভ্যালুটাকে সে জেনারেট করতে পারলো না, এইটাকে বলা হয় আন্ডারফ্লো। অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট ভ্যালুর চেয়ে যদি কম কোনো ভ্যালু আপনি জেনারেট করতে যে আটকা পড়েন, তাহলে এটাকে বলা হয় আন্ডারফ্লো। আর যদি 7/2 বা ম্যাক্সিমাম নাম্বারের থেকেও আপনি কোনো বড় নাম্বারকে যদি এই কম্পিউটার দ্বারা জেনারেট করাতে চান, সেই কেসে 7/2 এর উপরে যে কোনো ভ্যালু যদি আপনি জেনারেট করতে চান, তাকে বলা হয় হচ্ছে ওভারফ্লো। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন লাস্ট আর একটা কোশ্চেন বলবো, আর জাস্ট একটা জিনিস পড়াই শেষ করে দেবো। বেশি কি পড়াচ্ছি, মানে বেশি হয়ে গেছে? না স্যার, না হ্যাঁ, না স্যার, একটু অল্প একটু বেশি। আচ্ছা, আমি আর একটু দিয়ে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে যদি, মানে প্লাস মাইনাসের কথাটা মাথায় না রেখে যদি আপনি এই 3টা ডিজিটকে চিন্তা করে, মানে আপনার 3টা ঘর আছে, আপনার 3টা ঘর আছে, আর ই এর পাওয়ার আছে হচ্ছে 4টা। সো কতগুলো পসিবল নাম্বার আসলে এই কম্পিউটার জেনারেট করতে পারবে, এটা কি বলতে পারবেন কেউ? টোটাল কতগুলো? কোশ্চেনটা একবার বলবেন? হ্যাঁ, যে এই কম্পিউটারটা টোটাল কতগুলো সংখ্যা জেনারেট করতে পারবে। মানে কম্পিউটারটা আপনি অলরেডি লোয়েস্ট পসিবল যে সংখ্যাটা জেনারেট করে এটা জানলেন, হাইয়েস্ট পসিবল নাম্বার যেটা জেনারেট করে সেটাও জানলেন, কিন্তু আরো তো অনেকগুলো নাম্বার সে জেনারেট করতে পারে, সবগুলো পারে না। আসলে কতগুলো পারে এই কম্পিউটারটা? অলরেডি এই 16টা। হ্যাঁ 16টা। হ্যাঁ, এটা অ্যান্সারটা আগের কোশ্চেনে কেউ একজন দিছিলেন, 16 বলছিলেন। যাই হোক, এটা অ্যাকচুয়ালি 16। হ্যাঁ, কিভাবে 16 সেটা একটু দেখবো আমরা। সেটা হচ্ছে, মনে করেন লোয়েস্ট পসিবল নাম্বারটা, লোয়েস্ট পসিবল হচ্ছে এটা 0.100 ইন্টু 2 টু দি পাওয়ার
-1 তাই না? এটা হচ্ছে লোয়েস্ট পসিবল নাম্বার ছিল না আমাদের, বলেন। হ্যাঁ বলেন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার। এর পরের নাম্বারটা আসলে কত? ঠিক এক্সাক্ট ঠিক পরের নাম্বারটা 0.1, এই যে 0.1 দিবেন না আপনি হিসাবে, জাস্ট নেক্সট নাম্বারটা ইনটু 2 টু দি পাওয়ার -1, এটা আসে হচ্ছে 5/16। এরপরে নাম্বারটা কত আমাকে বলবেন কেউ? 0. বলেন তো কেউ? 110 110, রাইট? জাস্ট এর চেয়ে বড় সংখ্যাটা, হ্যাঁ 2 টু দি পাওয়ার -1ই থাকছে, এটার জন্য আসবে হচ্ছে 3/8। এরপরে মনে করেন যে 0. কত আসবে বলেন তো? 111 তাই না? 111 ইনটু জি 2 টু দি স্যার। পাওয়ার -1, দেখেন এটার জন্য আসবে হচ্ছে 7/16 বা এরকম কিছু একটা। এই সবগুলোই কিন্তু হলো আসলে কি জন্য বলেন তো? ই এর ভ্যালু যখন -1 ছিল, এখন ই এর ভ্যালু -1 এর জন্য 4টা ভ্যালু পেলেন। আচ্ছা তাহলে ই এর ভ্যালু যখন আপনি 0 করবেন তাহলে কয়টা ভ্যালু পাবেন বলেন তো? 4টা। হ্যাঁ এই যে দেখেন এটার জন্য একটা পাবেন হাফ, এটা পাবেন হাফ, তারপরে 0.101 এর জন্য একটা পাবেন, এটা পাবেন হচ্ছে 5/8, তারপরে 0.110 এর জন্য পাবেন হচ্ছে মনে করেন যে 3/4। আচ্ছা তারপরে 0.111 ইন্টু 10 এর জন্য একটা পাবেন 7/8। তো দেখেন প্রত্যেকটা পাওয়ারের জন্য আপনি কিন্তু 4টা করে ডিজিট, 4টা করে আপনি মানে আপনি সংখ্যা পাচ্ছেন, নাম্বার পাচ্ছেন। তাহলে এভাবে আমার ই এর কয়টা আছে? 4টা। 4টা। সো একটার জন্য 4টা পেলে 4টার জন্য কয়টা পাবেন? 16টা সংখ্যা পাবো, 16টা। রাইট? প্লাসের জন্য 16টা পাইলে মাইনাসের জন্য কয়টা পাবেন? 16টা। 16টাই পাবেন, হ্যাঁ 16টাই পাবেন। সো প্লাস মাইনাস হিসাব করলে টোটাল 32টা সংখ্যা হয়। তাহলে এই সবগুলো সংখ্যাকে অনেক সময় এত বড় দেয় না, অ্যাসাইনমেন্টে দিলেও দিতে পারে। বলা হয় যে যে 16টা সংখ্যা আপনি জেনারেট করতে পারেন এই কম্পিউটার দিয়ে, এই সবগুলো নাম্বারকে সংখ্যা রেখায় বসায় দেখান। খুবই বোরিং কাজ বুঝতেছি, সংখ্যা রেখায় এই নাম্বারগুলোকে বসায় বসায় দেখাতে হয়। তো মানে একদম পারফেক্ট হইতে হয় না, মোটামুটি এই সবচেয়ে লোয়েস্ট যেটা আর হাইয়েস্ট যেটা বসায় মাঝখানের গুলো পরপর লিখে যাবেন, এনাফ, আর কিছু করা লাগবে না। এভাবে প্রত্যেকটা সংখ্যা যতগুলো নাম্বার আপনি বের করছেন, হ্যাঁ এগুলো সব নাম্বার বের করাটাই আসলে একটু বোরিং কাজ। ক্যালকুলেটর ইউজ করবেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেটর ইউজ করে শেষ করে দেবেন এই জিনিসটা। ক্যালকুলেটর কি কি ইউজ করা যাবে এটা তো লেখা আছে, ওই যে 9&1 যেটা, ওই ক্যালকুলেটর কিন্তু বেশ অ্যাডভান্সড। ওখানে আপনি এই কোর্সে আসলে ক্যালকুলেটর ডিপেন্ডেন্সিটা ভালোই দরকারি হয়ে থাকে, ক্যালকুলেটর ডিপেন্ডেন্সি দরকার আছে এই কোর্সের জন্য। সো ক্যালকুলেটর ইউজ করলে ম্যাট্রিক্সের প্রবলেম বলেন, কিছু প্রবলেমে এই বাইনারি ডেসিমাল কনভার্সন তো অবশ্যই, এগুলো তো ক্যালকুলেটর দিয়ে আমরা করি। তারপরে আরো কিছু ম্যাথমেটিক্স আছে যেগুলো আসলে ক্যালকুলেটর করলে অনেক ইজিয়ার হয়। সো চেষ্টা করবে 9&1 ইএস যে ক্যালকুলেটর, ইএস প্লাস, সকল ধরনের ক্যালকুলেটরই অ্যালাউড, সো সমস্যা নেই। এবং আরেকটা বিষয় আছে, অনলাইন রিসোর্সে অনলাইন ক্যালকুলেটরও অনেক সময় আমরা ইউজ করতে দেই, অনলাইন ক্যালকুলেটর ইউজ করতে দেই যে ওকে আপনি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে দিতে হতে পারে, কোনো একটা জায়গায় করতে হতে পারে একটা স্টেপে। তো সেই কেসে এই গুণটা তো খুবই বোরিং, খুবই বাজে একটা গুণ, মানে ম্যাট্রিক্সের গুণ করা যে ভুল হওয়ার যে কত চান্স, পদে পদে ভুল হয়। তো আমরা যেটা বলি ঠিক আছে আপনি অনলাইন ক্যালকুলেটরে চাইলে অনলাইন ক্যালকুলেটরে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করুন, আমরা করতে দিই, অ্যালাউ করি। বা ক্যালকুলেটরে আমাদের নর্মাল যে ইএস ক্যালকুলেটর সেখানে কিন্তু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা যায়, যদি আপনারা কেউ জেনে থাকেন, খুবই সহজ, ওটাও করা যায়। বা অনলাইনে আরো সহজ, ওখানে আপনার ডিরেক্ট রেজাল্ট দিয়ে দেবে, ভুল হওয়ার চান্স নেই। সো ওই ওই স্টেপটা আপনার নির্ভুল থাকলো। তো এই বিষয়গুলো ডিপেন্ডেন্সি যেগুলো আছে এগুলো আমরা আপনারা সময় সময় হলে আমি বলে দিব যে এটা আপনি এই টুলটা ইউজ করেন, এটা করার জন্য ওই জিনিসটা ইউজ করেন, আপনার জন্য ইজিয়ার হলো। তো এই বিষয়গুলো আসবে, তো এটা আমরা সময় সময় বলে দিব, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো এটাই মোটামুটি আপনার আজকের আলোচনা। ওই আলোচনাটা করতে পারলাম না, ওই যে প্রশ্নটা যে করেছিলেন যে কম্পিউটার, বিভিন্ন কম্পিউটার রিসোর্সে ডিফারেন্ট, ওই কথাটাও বলতে চাইছিলাম। সমস্যা নেই, আমরা নেক্সট দিন ওখান থেকে ওই স্ট্যান্ডার্ড IEEE এর স্ট্যান্ডার্ড থেকে আমরা রিজিউম করব। সবাইকে বুঝতে পারলাম এই পর্যন্ত যা যা বলছি? জি স্যার। জি স্যার। ওকে, তো মোটামুটি এটাই আমার কথাবার্তা আজকের মতো। আপনাদের কোনো কনসার্ন থাকলে বা কিছু থাকলে বলতে পারেন। আমরা পুরো ক্লাসটা রেকর্ড করে ফেলছি, তো সমস্যা নেই ক্লাস নিয়ে। এমনি প্রশ্ন থাকলে বলতে পারেন, বা ইভালুয়েশন অন্য কিছু বলতে পারেন।